ওকে, আমরা আজকে দেখব যে টিস্যু কালচারের ব্যবহার। আমাদের যে পরীক্ষা হয় বোর্ড পরীক্ষায়, সে বোর্ড পরীক্ষায় টিস্যু কালচারের ব্যবহার হচ্ছে 4 নাম্বারের জন্য আসে। টিস্যু কালচারের ব্যবহার সৃজনশীলে যে 4 মার্কস থাকে, সেই 4 মার্কসে কিন্তু এটা পড়ে। তো টিস্যু কালচার দেখো, প্রযুক্তির কৌশলকে কাজে লাগিয়ে আজকাল উদ্ভিদ প্রজননের ক্ষেত্রে এবং উন্নত জাত উদ্ভাবনে ব্যাপক সাফল্য পাওয়া গেছে এবং এই ক্ষেত্রগুলোতে অপার সম্ভাবনা দেখা দিয়েছে। তো এই টিস্যু কালচার দেখো, টিস্যু কালচার ব্যবহার করিয়ে দেখো কোন তত্ত্বগুলি তে সাফল্য লাভ করা গেছে। একটা হচ্ছে উদ্ভিদ প্রজননের ক্ষেত্রে উন্নত জাত উদ্ভাবনে এই টিস্যু কালচারের ব্যাপক সফলতা পাওয়া গেছে। দেখছো যে যদি বলা হয় টিস্যু কালচার কোন ক্ষেত্রে ব্যাপক সাফল্য দেখা গিয়েছে, টিস্যু কালচারে একটা হচ্ছে উদ্ভিদের প্রজননের ক্ষেত্রে আর উন্নত জাত উদ্ভাবনে। তো এই ক্ষেত্রগুলিতে অপার সম্ভাবনা দেখা দিয়েছে। এর মাধ্যমে উদ্ভিদ থেকে কম সময়ের মধ্যে একই বৈশিষ্ট্য সম্পন্ন অসংখ্য চারা সৃষ্টি করা যায়। ঠিক আছে, দেখা যাচ্ছে যে স্বাভাবিক প্রক্রিয়ায় যেখান থেকে দেখা যাচ্ছে বছরে যদি 100টা চারা উৎপন্ন করা যায়, সেই ক্ষেত্রে টিস্যু কালচারের মাধ্যমে 100,000 চারা উৎপাদন সম্ভব হচ্ছে। তাহলে সেই চারাগুলিতে বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু অল্প সময়ে অনেকগুলি চারা কিন্তু তৈরি করা সম্ভব হচ্ছে। তো এই যে এই বিষয়গুলিতে নেট যায় আসে, টিস্যু কালচারের মাধ্যমে কি করা যাচ্ছে যে ঋতুভিত্তিক চারা উৎপাদনের সীমাবদ্ধতা থেকে মুক্ত হওয়া যায়। যেমন আমরা জানি গম মানে সেটা কিন্তু হতে হবে শীতকালে, আবার এরকম ধারণা হতে পারে যে কুল বা কমলা সেটা হতে হবে শীতকালে। তো টিস্যু কালচারের মাধ্যমে কি বলা হচ্ছে যে ঋতুভিত্তিক চারা উৎপাদনের যে সীমাবদ্ধতা সেটা মুক্ত হওয়া যায়, অর্থাৎ সারা বছরই চারা উৎপাদন করা যায়। তারপরে কি করা যায় দেখো, এখানে বলা হচ্ছে যে অল্প অল্প সময়ে দেখো, অল্প সময়ে কম জায়গার মধ্যে যথেষ্ট সংখ্যক চারা উৎপাদনের সুবিধা থাকায় চারা মজুতের সমস্যাও কিন্তু এড়ানো যায়। তো এই যে টিস্যু কালচারের যে অনেক সুবিধা রয়েছে, সেই সুবিধাগুলি কি কি তোমাদের কিন্তু শিখতে হবে। ঠিক আছে, তাসনিম শুনতে পাচ্ছ? হয়, আবার অনেক গাছ রয়েছে সেটা কিন্তু শীতকালে উৎপন্ন হয়। তাহলে এই বিষয়গুলি কিন্তু অনেকটা টিস্যু কালচারের মাধ্যমে কিন্তু দূর করা যায়। তারপরে দেখো অল্প সময়ে কি বলা হচ্ছে যে অল্প সময়ে আমরা দেখি, এই যে দেখো অল্প সময়ে কম জায়গার মধ্যে যথেষ্ট সংখ্যক চারা উৎপাদনের সুবিধা থাকায়, মানে সুবিধা রয়েছে এখানে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, চারা মজুদের যে সমস্যা সেই সমস্যা কিন্তু এড়ানো যায়। তারপরে দেখো কিছু উদ্ভিদ রয়েছে যারা বীজের মাধ্যমে বংশ বিস্তার করে না, সেগুলো চারা প্রাপ্তি এবং স্বল্প ব্যয়ে দ্রুত সতেজ অবস্থায় স্থানান্তর করা যায়। তারপরে বিলুপ্তপ্রায় উদ্ভিদ উৎপাদন এবং সংরক্ষণ করতেও কিন্তু টিস্যু কালচার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর যেসব ভ্রূণে শস্যকলা থাকে না, সেসব ভ্রূণ কালচার করে সরাসরি উদ্ভিদ সৃষ্টি করা যায়। তারপরে যেসব উদ্ভিদের যৌন জনন অনুপস্থিত অথবা প্রাকৃতিকভাবে জননের হার কম, তাদের দ্রুত সংখ্যা বৃদ্ধির ব্যবস্থাও কিন্তু এই টিস্যু কালচারের মাধ্যমে করা যায়। ঠিক আছে, তো এই যে বলা হচ্ছে যে টিস্যু কালচার যে টেকনিক, এই টেকনিকটা ব্যবহার করে ফরাসি একজন বিজ্ঞানী, যার নাম ছিল কি জর্জ মোরেল, 1964 সালে প্রমাণ করে দেখান যে
সিম্বিডিয়াম হচ্ছে অর্কিড একটা, ঠিক আছে, মানে অনেকটা সুন্দর ফুল হয় এখানে। কি বলা হচ্ছে যে সিম্বিডিয়াম নামক অর্কিড প্রজাতির একটি মেরিস্টিম থেকে 1 বছরে, কি বলা হচ্ছে, 1 বছরে 40,000 চারা পাওয়া সম্ভব। কিন্তু সাধারণভাবে যদি এই চারা উৎপন্ন করা হয় তাহলে কি হয়, অল্প সংখ্যক চারা তৈরি হয়। এটা কি বুঝছো? তাহলে এই তথ্যটা তোমাদের মনে রাখতে হবে যে সিম্বিডিয়াম যে অর্কিড, সেটা টিস্যু কালচারের মাধ্যমে 1 বছরে কত সংখ্যক চারা উৎপাদন করা যায় বলো তো? 1 বছরে কত চারা উৎপন্ন করা যায়? এখানে কত লেখা বলো? 40,000। আর যদি স্বাভাবিক নিয়মে এটা করা যায় তাহলে 1 বছরে মাত্র কয়েকটা চারা পাওয়া যায় এখান থেকে। তাহলে এখানে স্বাভাবিক পদ্ধতি লাভজনক নাকি এই টিস্যু কালচারটা লাভজনক? তাসনিম বলো। জি স্যার। আমি বলছি যে টিস্যু কালচার ব্যবহার করে সিম্বিডিয়াম নামক যে অর্কিড, তার চারা তৈরি করা যায় 1 বছরে 40,000। আর যদি আমি স্বাভাবিক নিয়মে গাছ থেকে যেভাবে চারা হয় ওইভাবে উৎপন্ন করলে হয় 15-20টা, তাহলে এখানে কোনটা লাভজনক, টিস্যু কালচার না সাধারণ নিয়ম? তো কি বলা হচ্ছে যে থাইল্যান্ড, দেখো একটা দেশ, তার নাম হচ্ছে থাইল্যান্ড, টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে 1 বছরে 50 মিলিয়ন কি করে এই চারা উৎপন্ন করে, এবং এই চারার অধিকাংশই হচ্ছে অর্কিড, এবং এই ফুলগুলো রপ্তানি করে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া প্রভৃতি দেশ প্রতি বছর কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করে। তাহলে কি বলা যায় যে টিস্যু কালচার কিন্তু দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই না? তো 1952 সালে মার্টিন নামক বিজ্ঞানী মেরিস্টেম কালচারের মাধ্যমে রোগমুক্ত ডালিয়া ফুল এবং আলু গাছ উৎপন্ন করেন। এবং বর্তমানে দেখো মেরিস্টেম কালচারের মাধ্যমে কোন ভাইরাস রোগাক্রান্ত ফুল এবং ফল গাছকে, যেমন আলুর টিউবার, রোগমুক্ত করা টিস্যু কালচারের একটি নিয়মিত কর্মসূচিতে পরিণত হয়েছে। মালয়েশিয়ায় দেখো অয়েল পাম, যে পাম অয়েল যে তেল হয়, অয়েল পামের বংশবৃদ্ধি টিস্যু কালচার পদ্ধতিতে সম্পন্ন হয়, এবং টিস্যু কালচারের মাধ্যমে চন্দ্রমল্লিকার একটি অঙ্গজ টুকরা থেকে, দেখো টিস্যু কালচারের মাধ্যমে চন্দ্রমল্লিকা ফুল একটি অঙ্গজ টুকরো থেকে বছরে 44 কোটি চারা পাওয়া সম্ভব। কয় কোটি? বছরে 44 কোটি। এগুলি এমসিকিউ আসবে। এবং এই প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন দেশে জুই সাসপেনশন থেকে আতর তৈরি করা হয়। উড়োজাহাজ, রকেট চালানোর জন্য তিমির মাছের তেলের প্রয়োজন হয়, এবং এই কারণে তিমি কিন্তু ধীরে ধীরে মানে অনেক কমে যাচ্ছে। তো এই রকেট বা
বিমান চালানোর জন্য জোজোবা নামক এক ধরনের গাছ, গতকালকে ছেলেদের এসএসপি ক্লাসে দেখাইছিলাম। তো এই জোজোবা গাছ থেকে কি করা হয়, এই তিমির তেলের বিকল্প তেল তৈরি করা হয়। ফলে কি হচ্ছে, এই যে তিমি মাছগুলি বেঁচে যাচ্ছে, বেঁচে যাওয়ার ফলে কি হচ্ছে, পরিবেশের যে ভারসাম্য, সেই পরিবেশের ভারসাম্যটাও কিন্তু রক্ষা করা যাচ্ছে। তো টিস্যু কালচারের মাধ্যমে এই গাছের দ্রুত বংশবৃদ্ধি করাই কেবল সম্ভব হয়নি, একে ভারতবর্ষের মানে আমাদের দেশের বা ভারতের জলবায়ুর উপযোগী করেও তোলা হয়েছে, এবং বাংলাদেশের টিস্যু কালচারের মাধ্যমে ইতিমধ্যে অনেক সাফল্য অর্জিত হয়েছে। যেমন দেখো, বিভিন্ন প্রকার দেশি এবং বিদেশি অর্কিডের চারা উৎপাদন কিন্তু সম্ভব হয়েছে এই টিস্যু কালচারের মাধ্যমে। টিস্যু কালচারের মাধ্যমে কি করা হয়েছে, অর্কিডের চারা উৎপন্ন করা সম্ভব হয়েছে। তারপরে রোগ প্রতিরোধী এবং অধিক উৎপাদনশীল কলার চারা, বেলের চারা, কাঁঠালের চারা উৎপাদন করা হয়েছে। তারপরে চন্দ্রমল্লিকা, গ্ল্যাডিওলাস, লিলি, কার্নেশন প্রভৃতি ফুল উৎপাদনকারী বৃক্ষের চারা উৎপাদন করা হয়েছে। বিভিন্ন ডাল জাতীয় শস্য, বাদাম, পাটের চারার উৎপাদন করা হয়েছে, এবং টিস্যু কালচার প্রয়োগ করে আলুর রোগমুক্ত চারা এবং বীজ মাইক্রোটিউবার উৎপাদন করা সম্ভব হয়েছে। এখন বলো, যেটা বলা হলো এর ভিতরে কোনো অসুবিধা আছে নাকি? তো টিস্যু কালচারের কোনো প্রবলেম আছে? ওকে, এখন আমরা দেখি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং দেখো, একটি জীব থেকে নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশল হচ্ছে জিন প্রকৌশল। এটা একটু সংজ্ঞাটা কে বলবা? এটা একটু পড়ে নাও, আমাকে বলবা, একজন কে বলবা, বলো। জীব থেকে, একটা জীব থেকে একটি নির্দিষ্ট জিন কি করবে, জিনের ডিএনএ খণ্ড পৃথক করে নেবে, পৃথক করে অন্য আরেকটি জীবে স্থানান্তরের যে কৌশল, সেটাই হচ্ছে জিন কৌশল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা আমার না, থাক, আমি ঠিকঠাক করে। আচ্ছা, যেটা বলছিলাম, এই জিন যে কৌশলগুলোর মাধ্যমে স্থানান্তর করা হয় তাদের একত্রে রিকম্বিনেন্ট ডিএনএ কৌশল বলে। এই কৌশল অবলম্বন করে একটি ডিএনএ অণুর কাঙ্ক্ষিত অংশ কেটে আলাদা করে অন্য একটি ডিএনএ অণুতে প্রতিস্থাপন করার ফলে যে নতুন ডিএনএ অণুর সৃষ্টি হয় তাকে রিকম্বিনেন্ট ডিএনএ বলে, এবং রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয়, এটা মুখস্থ করো। দাঁড়াও, 1 মিনিট পরে তোমাদের এই দুইটা জিজ্ঞেস করব, ঠিক আছে? তোমরা মুখস্থ করো। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির প্রক্রিয়াকে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বা জিন ক্লোনিং বলা হয়। তো পরীক্ষা যদি আসে, এটা কি পারবেন? হ্যাঁ স্যার। ভেরি গুড। এখন দেখো, এই প্রযুক্তির মাধ্যমে ডিএনএর কাঙ্ক্ষিত অংশ ব্যাকটেরিয়া থেকে মানুষে, উদ্ভিদ থেকে প্রাণীতে, প্রাণী থেকে উদ্ভিদে স্থানান্তর করা সম্ভব হয়েছে। ঠিক আছে? তো এই যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কি বলা হচ্ছে, যে কাঙ্ক্ষিত যে ডিএনএ, ঠিক আছে, সেই ডিএনএ অংশ ব্যাকটেরিয়া থেকে এটা মানুষের মধ্যে নেওয়া সম্ভব হয়েছে, আবার উদ্ভিদ থেকে প্রাণীতেও নেওয়া সম্ভব হয়েছে, আবার প্রাণী থেকে উদ্ভিদেও কিন্তু স্থানান্তর করা এটা সম্ভব হয়েছে। এবং জিন প্রকৌশলের মাধ্যমে
উৎপন্ন নতুন বৈশিষ্ট্য সম্পন্ন কোনো জীবের কোনোটিকে বলা হয় জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তো এই যে জিএমও, জিএনও, এটা কিন্তু মনে রাখতে হবে, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। ঠিক আছে, তো কি বলা হচ্ছে যে জিএমওর পূর্ণ রূপটা কি, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, যে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এটা একটু মুখস্থ করে ফেলো এখনই। স্যার হয়েছে। বানান সহ, বানান জিজ্ঞেস করবো। জিএমওর পূর্ণরূপ কি, এটা হচ্ছে জ্ঞানমূলক কোশ্চেন আসে, এটার হচ্ছে বানান মুখস্থ করে বলো। আবার কি বলছে, কোনটিকে বলা হয় ট্রানজেনিক। তো GENETICAL, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, বানান সব বলতে পারবা? আচ্ছা বলো একজন, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমের অর্থ কি? তাসনিম বলো। আচ্ছা নেহা বলো, তাসনিমকে অনেক জিজ্ঞেস করা হয়েছে। জিএমওর পূর্ণরূপ কি বলো? জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। আচ্ছা, তো জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম আসলে কি বুঝলাম আমরা? তাহলে জিএমও এবং ট্রানজেনিক জীব কিন্তু এক না, এটা মনে রাখতে হবে। কি বললাম? জিএমও এবং জেনেটিক্যালি মডিফাইড এই দুইটা জীব কিন্তু এক নয়, এটা মনে রাখতে হবে। জীবের জিনে মিউটেশনের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে যে কোনো ধরনের পরিবর্তন ঘটালেই সেটিকে বলা হয় জেনেটিক্যালি মডিফিকেশন। মিউটেশন কি? জিনের পরিবর্তন সাধন করা কি বলা হয়? মিউটেশন। জিনের গঠন কাঠামো পরিবর্তন কি বলা হয়? মিউটেশন। তো এই মিউটেশনের মাধ্যমে যখন কোনো জীবের সৃষ্টি করা হয় বা কোনো ধরনের পরিবর্তন ঘটানো হয়, তখন সেটাকে বলা হচ্ছে কি? জেনেটিক্যালি মডিফিকেশন। আর মানুষ হাজার হাজার বছর ধরে, অর্থাৎ জেনেটিক্সের নিয়ম আবিষ্কারের আগে থেকেই কৃত্রিম নির্বাচন প্রক্রিয়ায় জেনেটিক্যালি মডিফাইড কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন জাত উদ্ভাবন করছে। ঠিক আছে, আমরা জানি যে জেনেটিক্সের যে সূত্র আবিষ্কার করেছিলেন কে? গ্রেগর জোহান মেন্ডেল। তো সেই গ্রেগর জোহান মেন্ডেল সূত্র আবিষ্কারের পূর্বেই এই জেনেটিক্যালি যে মডিফাই, সেই মডিফাইয়ের কাজটি কিন্তু হয়েছিল। তো জীব প্রযুক্তির কল্যাণে এই জেনেটিক মডিফিকেশনের ব্যাপারটি আরো নিয়ন্ত্রিতভাবে এবং কম সময়ে সম্পন্ন করা সম্ভব হয়েছে। এবং প্রকৃতিতে অনুরূপ প্রক্রিয়া চলছে লক্ষ কোটি বছর ধরে, যার নাম হচ্ছে জৈব বিবর্তন। সময়ের সাথে সাথে জীবদেহে বিভিন্ন ধরনের পরিবর্তন সাধিত হচ্ছে, যেটাকে বলা হয় জৈব বিবর্তন। জীব প্রযুক্তির কল্যাণে এই জেনেটিক মডিফিকেশনের ব্যাপারটি আরো নিয়ন্ত্রিতভাবে এবং কম সময়ে করা সম্ভব হয়েছে। এভাবে যে জীব উৎপন্ন হয় সেটি জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। ঠিক আছে, আর ট্রানজেনিক জীব বলতে সেই সব জীবকে বোঝায় যাদের জিনোমে এমন এক বা একাধিক জিন ঢুকিয়ে দেওয়া হয়েছে যা অন্য কোনো প্রজাতি থেকে নেয়া।
তাহলে এখানে দুইটা কোশ্চেনের উত্তর খুব ভালোভাবে শিখে রাখতে হবে। একটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বলতে কি বোঝায়, আর ট্রান্সজেনিক জীব বলতে কি বোঝায়। এই দুইটা জিনিস আমাকে একটু পড়ে তোমরা বলবা। এখনো 6 মিনিট সময় আছে, এই 6 মিনিট তোমরা একটু পড়ো, ঠিক আছে? পড়ে আমাকে বলবা। আমি এইটা সবাইকে জিজ্ঞেস করব। আচ্ছা, পরেরটুকু দেখো। পরেরটা হচ্ছে কি, ট্রান্সজেনিক জীব কাকে বলে দেখে নাও। এই যে এইটুকু, যেটুকু আমি দাগিয়ে দিচ্ছি সেটুকু পড়ো। এটুকু পড়া হয়ে গেলে আমাকে পড়া দিবা। কি নাম? সুবর্ণা। 77। সুবর্ণা কি রেগুলার ক্লাস করো? আচ্ছা, রেগুলার ক্লাস করতে হবে। বায়োলজি কি? দাঁড়াও একটু দাঁড়াও, এটা আমি বন্ধ করে দিই। হ্যাঁ, তো কি তাসনিম এইগুলি কি বুঝেছো? নেহা বুঝেছো? ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর আগামী দিন বায়োটেকনোলজির যে ব্যবহার, এই ব্যবহারটা সবাইকে জিজ্ঞেস করব। সবাই ভালোভাবে পড়বেন, ঠিক আছে? আচ্ছা, আল্লাহ হাফেজ। তাহলে আজকে প্রথম ক্লাসটা আমি এখানে শেষ করছি। আগামী আমরা প্রথম পত্রের এই প্রথম অধ্যায়ের শিশুদের নিয়ে আমরা আলোচনা করব। আর টুকটুকিদের যে শিশুগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করছি তোমরা সকলে আমার সাথে ক্লাস রাখবে। এই কামনায় আজকে এখানে শেষ করছি। আল্লাহ আমি আর খাবোই না স্যার, অনেক খাওয়া হয়ে গেছে, পারবোই না স্যার, অন্য কাউকে দেন স্যার। আপনি বিস্কুট খাইছেন, আমি 4টা পরোটা খেয়েছি, এই অর্ধেক আমি খাচ্ছি, আমি পারবোই না। আমি দেখে দেন, কেউ আসলে দিয়ে দেন, আমি পারবো না, অনেক বেশি হয়ে গেছে। মানে খেজুর খেলাম মানে আপনার জন্য আরো আছে বরাদ্দ, আমি পুরো আজকে একদম গোডাউন লোড থাকলে আমার সাথে যে বললো, আমার গোডাউন লোড আজকে। আজকে ফার্স্ট ইয়ারে কি ক্লাস করাবো? সবাই তো কলেজেই। এখন না তো, 12টা 10-এ। কি অবস্থা আজকে কলেজে? আজওয়ালু সায়াতে আজ মুহারাতে হবে বলো স্যার। হ্যাঁ জি স্যার। হুম